যা কয়েকটা আছে ভয় ভীতি দেখিয়ে আছে। হ্যাঁ, আমাদের দল থেকে অস্বীকার করব না, কিছু কর্মী সমর্থককে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছে, অনেকে আবার তার মধ্যে জেলও খেটেছে, কারণে অনেকে কেসও আছে। সেই ভাইরা কিছু করার নেই, ভয়ে গিয়েছে, তাকেও আমি মন থেকে ভালোবাসি, কি করব, মন থেকে তো ফেলে দিতে পারি না। অনেকে এই লড়াইটাকে সামনে থেকে নিতে পারছে না, সেই জন্য তারা ভয়ে এখন চুপ করে আছে। তবে ভোট কিন্তু আমাদের, ভোট আমাদের, যেই যে ঝান্ডা ধরুক না কেন, ভোট আইএসএফে আসবে। আপনারা জানেন আজকে রক্তদান সাথে সাথে আমরা আমাদের যারা কন্টেস্ট করেছেন, যাদের কেস আছে এবং যারা পরাজিত হয়েছে এবং যারা বিজেতা হয়েছেন, প্রত্যেককেই আমরা আমাদের পক্ষ থেকে সংবর্ধিত করেছি। সাথে সাথে যারা গণতন্ত্রকে রক্ষার জন্য শাসকের রোষের শিকার হয়ে মিথ্যা কেস খেয়ে মিথ্যাভাবে অন্যায়ভাবে অ্যারেস্ট করে যাদেরকে জেল খাটিয়েছিল, প্রত্যেককে আমরা সংবর্ধিত করেছি। আমি গর্বিত, বা আমি বলবো ভাইদেরকে, কেন স্টেজে নিয়ে এসে আমি যারা জেল কেটে এসেছে, জামিন করিয়েছে, তাদেরকে মালা পরালাম, ব্যাজ পরালাম। কারণ হচ্ছে আজকে ওরা চুরির দায়ে জেলে আছে, আর আমাদের ভাইরা চুরি বন্ধ করার জন্য জেল কেটেছে। এরা তো বীর। বীর ওটা নয় যে কয়লা চুরি করে, বীর ও নয় যে গরু পাচার করে, বীর ও নয় যে বালি চুরি করার সাথে যুক্ত, বীর ও নয় যে চাকরি বিক্রি করে। বীর সে আমাদের চোখে যে চাকরি বিক্রি বন্ধ করার জন্য জেল কেটেছে, যে কয়লা চুরি বন্ধ করার জন্য জেল কেটেছে, যে বালি চুরি বন্ধ করার জন্য জেল কেটেছে, যে মিড ডে মিলের বাচ্চাদের খাবার চুরি হচ্ছে কেন, এটা বন্ধ করার জন্য জেল কেটেছে, যে রেশন দুর্নীতি হচ্ছে কেন, এটা বন্ধ করার জন্য যারা জেল কেটেছে, আমাদের চোখে তারা বীর। সেই জন্য সেই একাধিক বীরকে স্টেজে তুলে আমরা তাদেরকে সংবর্ধিত করেছি। আজকে দুঃখ লাগে, রক্তদান শিবির হচ্ছে, বন্ধ করতে হবে। যারা বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন সারা ভাঙড় জুড়ে, তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরও পরিবারের কোনো সময় যদি রক্তের প্রয়োজন হয়, আমাদের বুথ লেভেলের একটা নেতার সাথে যোগাযোগ করবেন, তৎক্ষণিক রক্তের ব্যবস্থা করে দেবে। সে তৃণমূল হতে পারে, তো কি হচ্ছে, আমাদের কোনো সমস্যা নাই। আর এটাও দায়িত্ব নিয়ে বলছি, রক্তের প্রয়োজন হলে এখন নতুন কি তৃণমূলে একটা অবজারভার দিয়েছেন এখানে, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলছে তুই তো বোম্বা দিস, তাকে আবার ভাঙড়ের অবজারভার করেছে। সেই অবজারভারকে ফোন করলেও আপনারা রক্ত পাবেন না, তৃণমূলের লোক ফোন করলেও রক্ত পাবে না। বুঝতে পারছেন না? আর আমাদের বুথের একটা সাধারণ দায়িত্বশীলকে বলুক যে রক্তের প্রয়োজন আছে, ও ব্যবস্থা করে দেবে। এটাই হচ্ছে বিকল্প রাজনীতি, এটা হচ্ছে আইএসএফ। বড় নেতার কাছে যেতে হবে না, বুথের লোককে বললেই ব্যবস্থা করে দেবে। সে জায়গা আমরা করে রাখছি। আমাদের সাথে পেরে উঠতে পারছে না, অনেক কিছু বলছে। কি বলছে? নাকি রক্ত বিক্রি করবে, হ্যান করবো, ত্যান করবো। ভাই সব বলে যায়, রক্ত যে বলছে, অপবাদ দিচ্ছে, তারও রক্তের প্রয়োজন হলে আমাদেরকে বলবেন, আমরা নির্দ্বিধায় আপনাদেরকে রক্ত দেব। আজকে আমরা একটা বিশেষ দিনে উপস্থিত হয়েছি এখানে। একদিকে যেমন রক্তদান মহোৎসব চলছে, সাথে সাথে আজকেও কিন্তু সংখ্যালঘু অধিকার দিবস, আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস। 1992 সালে জাতিসংঘ 18 ডিসেম্বর ডেট, বাবু পড়ে যাবে, নিচে বসো বাবু, এই ওর থেকে পড়ে যাবে। 1992 সালে 18 ডিসেম্বর জাতিসংঘ যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু, যারা জাতিগতভাবে সংখ্যালঘু, যারা সংস্কৃতির দিক থেকে সংখ্যালঘু, যারা বর্ণের দিক থেকে সংখ্যালঘু, যারা ভাষাগত দিক থেকেও সংখ্যালঘু, শুধু ধর্মীয়ভাবে সংখ্যালঘু নয়, যারা এইসব বিষয়ে যারা সংখ্যালঘু, তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য এই একটা দিবসকে বিশেষভাবে তারা ডেলিগেট করেছে। তো আজকের এই দিনে দাঁড়িয়ে আপনাদের বলি, যারা আমরা ধর্মীয়ভাবে সংখ্যালঘু আছি, যারা ভাষাগতভাবে সংখ্যালঘু, যারা জাতিগতভাবে সংখ্যালঘু, যারা বর্ণগতভাবে সংখ্যালঘু, বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে তাদের অধিকার থেকে হনন হচ্ছে, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের আওয়াজ তুলতে হবে। শুধু সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানালে সমাধান হয় না, আওয়াজ তুলতে হবে। যারা ধর্মগত সংখ্যালঘু, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হচ্ছে যখন শাসক চুপ করে আছে কেন। যারা ভাষার দিক থেকে সংখ্যালঘু, আমি দেখছিলাম বিভিন্নভাবে বিভিন্ন এতে, হয়তো আমার সাথে অনেকে মত নাও হতে পারে, যারা বাংলা বলে না, যাদের মাদার টাং অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে, তাদের উপরে কেন একটা দমন নীতি হচ্ছে, ওর বিরুদ্ধে আইএসএফ আছে। কারণ তাদের জন্মগতভাবে তাদের মাতৃভাষাকে উনি উপেক্ষা করা যায় না। আমরা দেখেছি যাদের বর্ণগতভাবে যারা
সংখ্যালঘু তাদের উপরে নিপীড়ন হচ্ছে, উৎপীড়ন হচ্ছে, সেটাও বন্ধ করতে হবে। তাই আজকে এই দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে আমি জানাতে চাই, শুধুমাত্র সংখ্যালঘু দিবস উদযাপনের নামে একটা ব্যানার করে ছেড়ে দিলেন, এতে চলবে না। যারা ভাষাগত দিক থেকে সংখ্যালঘু তাদেরকে সুরক্ষা দিতে হবে, যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে, যারা বর্ণগতভাবে সংখ্যালঘু তাদের সুরক্ষা এবং অধিকার সুনিশ্চিত করতে হবে। এভাবে যারা বিভিন্নভাবে সংখ্যালঘু, জাতিসংঘ 1992 সালে যে লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উদযাপন করছে, আমাদের সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কিন্তু বন্ধুগণ, দুঃখের বিষয় আমরা কি দেখছি, যার অর্থ আছে সে সবকিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে, যারা আর্থিকভাবে দুর্বল সে সংখ্যালঘু ধর্মীয়ভাবে হতে পারে, বর্ণগতভাবে হতে পারে, ভাষাগত হতে পারে, জাতিগতভাবে হতে পারে, তারা কিন্তু ক্রমশ বঞ্চিত হয়ে যাচ্ছে। তাই আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমরা প্রত্যেকে ভারতীয়, আমাদের অধিকার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ভিক্ষা নয়, অধিকার চাই। ওই 500,000 টাকা দিয়ে ভুল বুঝিয়ে রাখলে হবে না। 500,000 টাকা আপনাকে দিচ্ছে, আপনি যখন জিরানগাছা হসপিটালে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে, আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না, ফলে বেসরকারিতে ছুটে যেতে হচ্ছে, না হলে টাকা খরচ করে কলকাতার আরজি কর থেকে শুরু করে চিত্তরঞ্জনে গিয়ে আপনাদের ট্রিটমেন্ট করতে হচ্ছে। মায়েদের বলবো, বোনেদের বলবো, আওয়াজ তুলুন। 500,000 পরে হবে। আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে যেমন আওয়াজ তুলেছে যে আপনার এখানে জিরানগাছা হসপিটাল এবং নলমুড়ি হসপিটালকে উন্নত মানের করতে হবে, সুপার স্পেশালিটি করতে হবে, এই আওয়াজটাও আপনারা তুলুন। 500,000 পরে হবে। আমাদের স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে, কারণ আমাদের বাড়ির মা বোনগুলো যখন সন্তান প্রসবের জন্য হসপিটালগুলোতে যায়, বেড নাই বলে তাদেরকে রেফার করে দেয়, তারা কষ্ট করে গিয়ে হয় সরকারি হসপিটালে ভর্তি হয়, আর না হলে অর্থ খরচ করে বেসরকারিতে যেতে হয়। কেন যাবে ভাই? 500,000 দিচ্ছে, বছর গেলে হয়তো 6,000 পাবেন কি 12,000 পাবেন। আর আপনাকে যখন একবার ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে আপনার পরিবারের কাউকে, হয় গাড়ি ভাড়া করে আরজি কর, এসএসকেএম, চিত্তরঞ্জনে যেতে হচ্ছে, অনেক টাকা খরচ করতে হচ্ছে, আর অন্যথায় 10, 12, 15, 20,000 টাকা করে খরচ করে বেসরকারি হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। তাই আওয়াজ তুলুন মা বোনেরা, যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে আমাদের অধিকারের কথা যেগুলো বলেন, আমাদের ন্যায়ের, আমাদের হকের কথা বলেন, অবিলম্বে শাসককে সেটাকে পূরণ করে দিতে হবে। আজকে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর কি বলছে এখানে এসে, যে বিধায়ক নাকি কিছু বলে না বিধানসভার মধ্যে। আমি ভাঙড় চালতাবেরিয়ার মানুষকে বলবো, আওয়াজ তুলুন যে অবিলম্বে বিধানসভা টিভি চালু করা হোক। আওয়াজটা তুলুন, আওয়াজটা তুলুন। কারণ হচ্ছে আপনারা তো জানেন না বিধানসভার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। আপনারা জানতে পারেন কি, যতটুকু মিডিয়াতে লেখা দেয় আর যতটুকু ভিডিও করে আমি বাইরে এসে ভিডিও করে ছাড়তে পারি, বাইরে এসে ভিডিও করে ছাড়ছি, তখন হয়তো মিজাজের সাথে বলছি, ভিতরে ম্যাও ম্যাও করছি না, মিজাজ নিয়ে বলছি না, অধিকারের কথা চোখে চোখ রেখে বলছি, সেটা আপনাদের দেখা দরকার তো ভাই। কটা বাজে? 15 হয়ে গেছে। 15 হয়েছে, তাহলে ছাড়তে পারো, একটাই জামাত তো আপনাদের যেটা বলছিলাম, আমি বিধায়ক, আপনারা আমাকে ভোটে জিতিয়েছেন, আমার কাজটা আমি ওখানে গিয়ে ঠিকঠাক করছি কি করছি না আপনাদের জানা দরকার তো। কিভাবে জানবেন? হ্যাঁ, আমি আমার ফেসবুকে আমার অ্যাডমিনদের পক্ষ থেকে পোস্ট করিয়ে দিই, ঠিক আছে, আলাদা জিনিস, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। বাট আমি ওখানে কি করছি, আমার পারফরমেন্স কি, ইনসাইড অফ হাউস আমার পারফরমেন্স কি, আমি আপনাদের জন্য কি কি বলছি না বলছি এগুলো জানা দরকার তো নাকি। তার জন্য জানবেন কিভাবে, লোকসভায় যেমন টিভি আছে, কোন এমপি কি বলছেন না বলছেন সরাসরি আপনারা দেখতে পাবেন ঘরে বসে। ঠিক আপনাদের বলছে, আওয়াজ তুলুন মায়েরা, বাপেরা, বোনেরা, ভাইয়েরা, আওয়াজ তুলুন যে অবিলম্বে বিধানসভা টিভি চালু করতে হবে। আর কার দেখা কার না দেখা, ভাঙড়ের বিধায়ক ভাঙড় সহ রাজ্যবাসীর জন্য কি বলছে আমরা দেখতে চাই। দেখতে পাবে যে আপনারা ভোট দিয়ে পাঠিয়েছেন, ভেতরে গিয়ে ম্যাও ম্যাও করছি না, চোখে চোখ রেখে কথা বলছি, আপনাদের দেখা দরকার তো। আমি কি করেছি গিয়ে, আমি এখানে ঘুরে দেখেছিলাম, এখানে বিধবা ভাতা নিয়ে, বার্ধক্য ভাতা নিয়ে প্রচুর সমস্যা, এখানে আবাস যোজনা নিয়ে প্রচুর সমস্যা, কনসার্ন ডিপার্টমেন্টে আমি সেগুলোকে জানিয়েছি। আমি এখানে ভাঙড়ে দেখলাম কি, কংক্রিটের ব্রিজ কিছু আছে সেগুলো দুর্বল হয়ে আছে, যে কোনো টাইম ভেঙে পড়বে। শানপুকুর থেকে শুরু করে চালতাবেড়ি এখানে যেগুলো আছে, বা ভাঙড় 1 নম্বর ব্লকে বড়ালি ঘাটের ব্রিজ, সোনপুর ব্রিজ,
সেইগুলো আমি মিনিস্টারকে একাধিকবার সেখানে জানাচ্ছি বিধানসভায় স্পিকারের মাধ্যমে যে কংক্রিটের ব্রিজগুলো যেগুলো ভেঙে পড়তে চায় সেগুলো সংস্কার করা হোক, আর যেগুলো কাঠের ব্রিজ আছে বাঁশের দায়ে তৈরি আছে সেইগুলোকেও কংক্রিটে নির্মাণ করা হোক। এটা বলছি আপনারা জানবেন কি করে? ওখানে বিধানসভা টিভি আছে, যদি থাকতো তাহলে জানতে পারতেন। এগুলো জানানো আপনাদের দরকার। আপনাদের জন্য কি বলছি, অল্প কয়েকটা কথা বলবো। আমি ভাঙড়ে ঘুরে দেখেছি, ভাঙড়ের জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয়, আর শিক্ষা প্রতিষ্ঠান যে কটা আছে তার ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক নয়, সে কথাও আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি। আমি মন্ত্রীকে বলেছি অবিলম্বে ভাঙড়ে একটা কলেজ আর একটা দিতে হবে এবং যে শিক্ষা প্রতিষ্ঠান আরো বাড়াতে হবে, আর বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাতে আরো বেশি বেশি করে টিচার নিয়োগ করতে হবে, সেটা আমি বিধানসভার মধ্যে বলেছি। আমার কাজটা কি? আমি তো এনে তো ঢুকাতে পারবো না, আমার তো সেই পাওয়ারটা নয়। আমার কাজ কি হবে? আইনসভার মধ্যে গিয়ে আপনারা আমাকে যে কারণে নির্বাচিত করেছেন সেটা সেখানে বলা। কেন আপনি আমাকে আপনারা নির্বাচিত করেছেন? আপনাদের সুখ দুঃখ, চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, স্কুল নেই, মাস্টার নেই, টিচার নেই, আপনার লাইব্রেরি খারাপ, এইগুলো ওখানে গিয়ে বলা। যারা শাসকে আছে তারা এটাকে সমাধান করে দেওয়া। যদি শাসকে থাকতাম বলতাম এবং সাথে সাথে সমাধানও করে দিতে পারতাম। শাসকে নেই এখন বিরোধীতে, ওই জন্য সেখানে বলছি শাসকের কাজ হবে এটাকে সমাধান করে দেওয়া। কিন্তু অপদার্থ প্রতিহিংসা পরায়ণ সরকার শুধু শুনছে, সমাধান করছে না। তবে আমাদেরকে জবাব আগামী দিনে দিতে হবে। আমাদের সাথে যে অন্যায় হচ্ছে জবাব আগামী দিনে দিতে হবে। 2024 আসছে, সেই জবাব আমরা আবার দিয়ে দেখাবো। প্রস্তুত আছেন তো নাকি ভাই? কারা প্রস্তুত আছেন হাত তুলুন তো, দেখাবো তো নাকি জবাব দিয়ে।